আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাতে আমার হাজবেন্ড কিছু মাছ, মাংস আর কলিজা বাজার করে নিয়ে এসেছে। এগুলো মিনা বাজার থেকে নিয়ে এসেছে। আমি সুপার শপ থেকে এই মাছ, মাংস এই জিনিসগুলো কিনতে চাই না। খোলা বাজার থেকে টাটকা কিনবো, আমার কথা হচ্ছে সেটা। কিন্তু তারপরেও উনি হয়তো বা সময় পায় নাই, তাই কিনেছে। কারণ এখানে রাখা মাংসের আলাদা একটা গন্ধ হয়। এটা হয়তো সবাই বুঝতে পারে না, কিন্তু আমার মতো মানুষ যাদের একটু আধটু গন্ধেই খাবারের সমস্যা হয়, তো তারা এগুলো খুব ভালো করে বুঝতে পারে। তো যাই হোক, ওগুলো রাতে আমি ফ্রিজে রেখেছি কেটে ধুয়ে। তো এটা সকালের ভিডিও। আমি সকালবেলা কিচেনে চলে এসেছি নাস্তা বানাবো। তো রাতে কিছু শুকনো ডিশ ছিল, সেগুলো ক্যাবিনেটের উপরেই রেখে দিয়েছিলাম। তো এগুলো আগে গুছিয়ে নিচ্ছি, কারণ আমার কিচেনে এসে কাজ করতে নিলে আগে চারপাশটা গুছানো না পেলে আমি অস্থির হয়ে যাই। মনে হয় কোথায় কি রাখবো, কারণ খুব ছোট্ট কিচেন। একটা জিনিস রাখতে গেলেই দেখা যাবে এক্সট্রা কোনো জিনিস যদি থাকে সেটাকে সরিয়ে নিতে হবে, তারপর সেটা রাখতে পারবো। তো যে কারণেই কিচেনটাকে আগে গুছিয়ে নিই, তারপর আমি বাকি কাজ করি। এখানে কিছু চিড়া আর হরলিক্স আনা ছিল, তো এগুলোই আমি এখন রিফিল করে নিচ্ছি জারে। তো এগুলো রিফিল করলেই আমার মোটামুটি কিচেনের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আর রাতেই আমি প্লেট বাটি যা কিছু ছিল সব একদম ক্লিন করে রেখে দিয়েছি, যে কারণে আর কোনো ঝামেলা নেই। ক্যাবিনেটের উপরের অংশটা ক্লিন মানে আমার পুরো কিচেনটাই ক্লিন। ছোট মেয়েটা বারবার অসুস্থ হয়ে পড়ছে। এর আগে বললাম যে ওর টাইফয়েডের জার্ম ছিল, তো ওটার জন্য তো প্রায় 8-10 দিনের মতো ও অসুস্থ থাকলো। তারপর একটুখানি সুস্থ হয়ে 2 দিন কি 3 দিন ও স্কুলে গিয়েছে, তারপর আবারও অসুস্থ হয়ে পড়েছে। টাইফয়েড হলে যে সমস্যাটা হয়, লাঞ্চ এবং স্টমাক দুটোই কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। তো যে কারণেই ওর প্রবলেম হচ্ছে। ছোট বাচ্চা তো সব কিছু আর কি মেনে চলতে পারে না। তো আমাদের জন্য খিচুড়ি রান্না করছি আর ওর জন্য জাউ ভাত রান্না করেছি। তো ঘুম থেকে উঠেছে, এখানে ব্যালকনিতে একটু রোদ আসে সকাল সকালই, একদম সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই। তো ও এখানেই রোদে বসে খাবে বলছিল, তো ওখানে ওকে বসিয়ে নিয়ে খাওয়াচ্ছিলাম আর ওর সঙ্গে গল্প করছিলাম। তো আমাকে বলছে যে আমি ফুলের বাগানে বসে বসে খাচ্ছি, তোমরা তো এখানে বসতে পারো না। এই ব্যালকনিটা খুব চাপানো, তো ওখানে গাছ রাখার পরে আর আমাদের বসার মতো অবস্থা থাকে না। ও ছোট মানুষ, ও বসতে পারে খুব সুন্দরভাবে। আর এই তো আমার মিষ্টি কুমড়ার চারাগুলো দেখেন কত বড় হয়ে গেছে। আর আমার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, তো এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। এভাবে খিচুড়ি নামিয়ে নেওয়ার একটু আগে যদি সরিষার তেল দেন, খেতে খুবই মজা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার খিচুড়ি রান্না কমপ্লিট, তো আমি এখন খাওয়ার জন্য উঠিয়ে নিচ্ছি। আগে আমার বাসায় সকালে সপ্তাহে 2 দিন 3 দিন খিচুড়ি হতো, এখন আর সেটা হয় না। এখন কেন যেন আমি সকালবেলা কার্বোহাইড্রেট বেশি নিতে পারি না। কার্বোহাইড্রেট যদি একটু বেশি নেওয়া হয়ে যায়, তাহলে দেখা যায় যে আমার মাথা ঘুরতে থাকে। মানে সুগার লো হলেও যেরকম আমার মাথা ঘুরতে থাকে, আবার সুগার যদি বেড়ে যায়, মানে 7-এর উপরে চলে যায়, তখনও মাথা ঘোরে। তবে এই কার্বোহাইড্রেটটা একটু বেশি নিলে কেন মাথা ঘোরে আমি জানি না, তবে এই জিনিসটা আমি খুব ভালো করে খেয়াল করেছি। তো এখন আমি ফ্রিজের কিছু জিনিসপত্র গুছাবো, মানে গতকাল রাতে যে মাছ, মাংস, কলিজা নিয়ে এসেছিল, ওগুলো তো ফ্রোজেন করেছি, তবে মাছগুলো আমি একটু অন্যভাবে রেখেছি। তো মাছগুলোই এখন বের করে নতুন করে প্যাকেট করব। মাংসগুলো খুব সুন্দর করে আগেই প্যাকেট করে নিয়েছি, আর মাছগুলো আমি এভাবেই ড্রয়ারের নিচের অংশে পলি দিয়ে তার উপরে ছড়িয়ে দিয়ে রেখেছিলাম। এখন এগুলো উঠিয়ে নিব। পলি দিয়ে এই মাছের পিসগুলোকে 2টা লেয়ার করেছিলাম।
এভাবে মাছ রাখলে সুবিধা হয় যে আমি মাছগুলো এখন যখন আলাদা করে রাখবো, বক্সেই রাখি বা পলিতেই রাখি, তো আমার যখন যে কয় পিস লাগবে বা যে সাইজের পিস লাগবে আমি সেটা উঠিয়ে নিতে পারি। সবগুলো তো আর একসঙ্গে জমাট বেঁধে থাকবে না। তো এখন আবারও ড্রয়ারটাও ধুয়ে নিলাম একটু। ড্রয়ারের ভিতরে যে রক্ত লেগেছিল বা বরফ জমেছিল ওগুলো ধুয়ে ফেললাম। তো আমার এই ফ্রিজটার একটাই সুবিধা, যে পুরো ফ্রিজটা যদি একবারে ক্লিন নাও করি তবু সমস্যা হয় না। যখন যে ড্রয়ারটা ফাঁকা হয়ে যায় ওই ড্রয়ারটা ক্লিন করে নিলেই দেখা যায় এভাবে ফ্রিজটা ক্লিন হয়ে যায় ধীরে ধীরে। তো বাসার বাকি কাজগুলো আমি কিন্তু ধীরে ধীরে করে নিয়েছি, বিশেষ করে গুছানোর কাজগুলো। তো এই যে রান্নার জন্য আমি কেটে বেছে সব ধুয়ে রেডি করেছি, এখন রান্না করব। তো গতকাল রাতে আমি ঝোল রান্না করেছিলাম মাছ দিয়ে, আলু বেগুন টমেটো দিয়ে। তো আমার ছোট মেয়ে ওই খাবারটা বেশ ভালো লেগেছে। তো আমাকে বলছে যে মা তুমি আজকে আমাকে একটু এভাবে ঝোল রান্না করে দাও দুপুরে, আমি ঝোল খেতে চাই। তো ওর কথা মতোই আবার ঝোল রান্না করলাম, ভেবেছিলাম যে মাংস রান্না করব। আর আমার জন্য একটু আজকে ভর্তা বানাবো, বেশ কয়েকদিন হলোই ভাবছিলাম যে ভর্তা বানাবো, কিন্তু ওই যে বাবুর অসুস্থতায় আর ওগুলো করতে ইচ্ছা করছিল না। ছোট বাবু গত দুদিনের থেকে আজকে একটু ভালো আছে। তো ওদের জন্য ঝোল রান্না করলাম আর আমার জন্য একটু ভর্তা বানাবো। তো আমি মাছটা ভেজে নিয়ে ওই তেলেই সবজিটাকে হালকা করে ভেজে নিচ্ছি আর এপাশে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে সবজিটা দিয়ে নিব। এইভাবে ঝোল রান্না করলেও খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি কিছু কুমড়ো বড়া বের করে নিচ্ছি। কুমড়ো বড়া প্রায় শেষ হওয়ার পথেই, তো ভাবলাম যে আজকে কিছু ভর্তা বানিয়ে নিই। আমার কুমড়ো বড়া ভর্তা খুবই পছন্দ। তো এই ভর্তাটা কিন্তু আর কেউ খাবে না, এই কুমড়ো বড়া ভর্তাটা শুধু আমিই খাবো। তো বড়াগুলোকে আমি ভেঙে ছোট ছোট টুকরো করলাম, যে তাহলে খুব সুন্দরভাবে তেলে ভাজা হবে। মানে বড়াটা যদি গোটা অবস্থায় থাকে তাহলে তেলে যতই ভাজি না কেন অত সুন্দরভাবে ভাজা হবে না, আমার ভর্তার জন্য যেভাবে দরকার আর কি। তো আমি হালকা আঁচে রেখে কিন্তু ভাজছি, আর ভাজার সময় আমি একটু সরিষার তেল দিয়েছি। তো আমার বড়া ভাজা হয়ে গেছে। বড়াগুলো ঠান্ডা হলে আমি এগুলো পাটাতে বেটে ভর্তা বানিয়ে নেব। আর আজকে এর সঙ্গে একটু মাছ ভর্তাও বানিয়ে নিব। গতকাল আমি একটু মাছ ভেজে কাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, ফ্রিজেই রেখেছি। গতকাল রাতে আর ভর্তা বানাই নাই, তো ভাবলাম যে আজকে একসঙ্গে দুটো ভর্তাই বানাবো। আমার কাছে মনে হয় বাঙালিদের ভর্তা খাবারের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে। আমরা যত রকম খাবারই খাই না কেন, সব কিছুর পরে ভর্তার প্রতি যে আলাদা একটা আকর্ষণ আছে সেটা আসলে অস্বীকার করা অসম্ভব। কারণ যাই খাই না কেন ভর্তা পেলে সব কিছু ভুলে যাই। তো এদিকে আমি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একসঙ্গে ভেজে নিচ্ছি। তো পাশের চুলায় ঝোল রান্না হচ্ছে, ঝোল রান্নাটাও শেষের দিকে। এই তো মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ একটু রান্না করব। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি দুটো ভর্তাই বানিয়ে নিব। তো আমিও অফ ক্যামেরায় কিন্তু ভর্তাগুলো বেটে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে মাছ ভর্তা আর এটা হচ্ছে কুমড়ো বড়া ভর্তা আর রুই মাছের ঝোল, মানে শীতের সবজি আলু বেগুন টমেটো এগুলো দিয়ে ঝোল রান্না করেছি। আর এই তো আমি রান্নার শেষে গোছলের আগে এসেছি, কিছু গাছ রিপোর্ট করব। ছোট ছোট কিছু গাছ আছে, তো গাছগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় আছে। আর কিছু এরকম ওয়ান টাইম গ্লাসে বসিয়েছিলাম চারা। তো এগুলোতে সুবিধা হয়, যেগুলো থেকে যখন রিপোর্ট করব তখন চারাগুলো বের করা খুবই সহজ হয়। এই মানি প্লান্টের শেপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।
গাছের শেপ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। আমার কাছে তো এরকমই মনে হয়, যে কারণে আমি সবসময় চেষ্টা করি গাছের শেপ সুন্দর রাখার জন্য। আর এই যে স্নেক প্লান্ট, এটা সবসময় ভিডিওতে দেখি যে এটার পাতা থেকে চারা হয়, তো সেটাই টেস্ট করার জন্য একটা পাতা কেটে বসিয়েছিলাম। 1 মাসের মতো হবে, তার একটু বেশি হবে। তো এখন দেখি ওটাতে রুট এবং চারাও বের হচ্ছে। আর এই গাছটা আরও বড় ছিল, গত কয়েক মাস আগে ওটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। তো এই যে এটার মাঝখানে যে ছোট্ট একটা ডাল দেখছেন বসিয়েছি একদম মাঝখানে, তো ওটার মাপে একটা ডাল ছিল, সেটা বসিয়েছিলাম। তো সেটা থেকেই এই কয় মাসে আবার অত বড় হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।